২০১৭ সালের দিকে আমেরিকার ডানপন্থী নেতা স্টিভ ব্যানন আটলান্টিকের ২ পাড়ের উগ্র ডানপন্থীদের নিয়ে একটা কোয়ালিশন করার কথা বলেন। ২০২৪ সালে এসে আমরা দেখতে পাই ইলন মাস্ক ঠিক সেই কাজটাই করেছেন। ইউরোপের ডানপন্থী রাজনীতিতে ইতালির জর্জিও মেলোনি, জার্মানির এএফডি পার্টি এবং ব্রিটেনের রাজনীতিতে তিনি জল ঘোলা করার চেষ্টা করছেন। আমেরিকাকে পেরিয়ে মাস্কের রাজনীতি হস্তক্ষেপ এখন ইউরোপ ছড়িয়ে পড়েছে। এই কাজে ইলন মাস্ক একা নন, তার সাথে আরো আছেন সিলিকন ভ্যালির আ কুখ্যাত PayPal মাফিয়া, যাদের শৈশব এবং কৈশোর কেটেছে বর্ণবাদী আফ্রিকায়। আ ইলন মাস্ক ১৭ বছর পর্যন্ত বর্ণবাদী আফ্রিকাতে বড় হয়েছেন। এছাড়া তার সাথে আরো আছেন ভেঞ্চার ক্যাপিটালিস্ট ডেভিড স্যাক্স, যিনি ডোনাল্ড ট্রাম্পের জন্য এই বছর ফান্ড রেইজ করেছেন এবং তিনি ৫ বছর বয়সে আফ্রিকা থেকে আমেরিকাতে আসেন। তারপরে টেনেসিতে দক্ষিণ আফ্রিকার ডায়াসপোরা কমিউনিটিতে বড় হন। বর্তমানে তিনি ট্রাম্প 2 প্রশাসনের হোয়াইট হাউস, এআই এবং ক্রিপ্টো জার। পিটার থিল দক্ষিণ আফ্রিকা এবং নামিবিয়াতে ছোটবেলা কাটান, যেখানে তার বাবা ইউরেনিয়াম মাইনিং এর সাথে জড়িত ছিলেন। বর্ণবাদী আফ্রিকা সেই ইউরেনিয়াম দিয়ে পারমাণবিক অস্ত্র বানানোর চেষ্টা করেছিল। এছাড়া পল ফারবার নামে একজন স্বল্প পরিচিত দক্ষিণ আফ্রিকান সফটওয়্যার ডেভেলপার, টেক জার্নালিস্টের কথা শোনা যায়, যিনি জোহানেসবার্গের কাছাকাছি থাকেন। ফরেনসিক লিঙ্গুইস্টের ২ টি টিম তাকে আমেরিকার কিউঅ্যানন কনস্পিরেসির মূল প্রবক্তা বলে স্থির করেন, যেটা ট্রাম্পের মাগা আন্দোলনকে প্রতিষ্ঠিত করে। যদিও ফারবার কিউঅ্যাননের সাথে সংশ্লিষ্টতার ব্যাপারটা অস্বীকার করেছেন। তো ১৯৪৮ থেকে ১৯৯৪ সাল পর্যন্ত দক্ষিণ আফ্রিকায় দীর্ঘ বর্ণবাদী শাসনের কথা আমরা জানি। সে সময় আফ্রিকান সমাজে জাতিগতভাবে বিচ্ছিন্ন ছিল। কালো, ভারতীয়, নন হোয়াইট কালার্ড এবং সাদা, এরকম ৪ টি ভাগে বিভক্ত ছিল তারা। তো বর্ণবাদী শাসনে আফ্রিকানরা কালোদের কাছ থেকে আলাদা থাকতো। কালোরা সাদাদের এলাকায় বাস করতে পারত না। ২ টা গ্রুপ ভিন্ন, ভিন্ন পাবলিক ফ্যাসিলিটিস ব্যবহার করত। ট্রাম্পের প্রশাসনে থাকা আফ্রিকানার এই গ্রুপ আমেরিকা এবং ইউরোপে বর্ণবাদী ব্যবস্থা প্রবর্তন করতে চাইছে। মাস্কের রাজনীতিকে এক হিসেবে বলা যেতে পারে তার ভিডিও গেমস খেলার মতো। আ এই ক্ষেত্রে তিনি তার এক্টিভিটিস এর কি কনসিকুয়েন্স, তার কাজ রাজনীতিতে কি ধরনের পরিবর্তন নিয়ে আসবে, সেটা নিয়ে তার কোনো চিন্তা নেই। এই কারণে তিনি বিভিন্ন বিস্ফোরক মন্তব্য করে, রাজনীতিতে হস্তক্ষেপ করে জার্মানি, ব্রিটেন, ইটালি সব সব জায়গায় বিশৃঙ্খলা সৃষ্টি করছেন। মাস্ক Diablo 4 নামে একটা ভিডিও গেমস খেলেন। মাস্কের মতে গেমের ক্যারেক্টারের কাছ থেকে তিনি অনেক লাইফ লেসন পাচ্ছেন, যেটা তাকে ম্যাট্রিক্সের আ বাইরে থেকে ম্যাট্রিক্সকে দেখতে সহায়তা করতেছে। তো মাস্ক যে ক্যারেক্টার খেলে সেটা দেখতে ৬ই জানুয়ারির ক্যাপিটল হিল আক্রমণকারী সামানের মতো। তো আ বিজ্ঞানীরা মাস্কের রাজনৈতিক এক্টিভিটিস নিয়ে খুবই দ্বিধান্বিত আছেন। তাকে কিভাবে ব্যাখ্যা করবেন বুঝতে পারতেছেন না। অনেকে মনে করতেছেন যে মাস্কের এই বর্তমান এক্টিভিটিস অনলাইন এবং অফলাইনের একটা ক্রসওভার ইফেক্ট। তার একটা বড় অনলাইন কমিউনিটি আছে। তিনি গ্লোবাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। ইন্টারনেটের মাধ্যমে আগে রাজনীতিতে যেসব কথা বলা যেত না, বলা অসম্ভব ছিল, সেসব তিনি নির্দ্বিধায় বলে দিচ্ছেন। এভাবেই গ্লোবালি মানুষকে মোবিলাইজ করতে পারতেছেন। যেটার একটা উদাহরণ আমরা আমেরিকাতে অ্যা জানুয়ারি ৬ এ দেখি। এবং একই কারণে তার পক্ষে রাজনীতিতে যে বিদ্যমান ব্যবস্থা সেটা ভেঙে ফেলা সম্ভব হচ্ছে। গ্লোবাল রাজনীতির যে একটা ট্র্যাডিশনাল স্ট্যান্ডার্ড ছিল, মাস্ক সেগুলি ভেঙে চুরমার করে দিচ্ছেন। একে বলা যায় রাজনীতির একটা টেকনোলজিক্যাল ডিসরাপশন, যেখানে বিদ্যমান পার্টি সিস্টেম ভেঙে তিনি তার পছন্দমতো প্রার্থীকে সমর্থন দিচ্ছেন। সম্প্রতি তিনি এল সালভাদরের প্রেসিডেন্ট নাইব বুকেলিকে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। বুকেলে ড্রাকোনিয়ান আইন দিয়ে অপরাধ দমনের জন্য আলোচনায় এসছেন। তিনি দেশের প্রাপ্তবয়স্ক ২% মানুষকে জেলে ঢুকিয়ে রেখেছেন। মাস্ক আমেরিকাতে সেরকম করতে চান। স্টেটকে তিনি হার্ড লাইনে নিয়ে যেতে চান। অ্যা টুইটারে দেখা গেল যে মাস্ক একদিকে মিল্টন ফ্রিডম্যানের মিম পোস্ট করতেছে। আরেকদিকে যুক্তরাজ্যে নন হোয়াইট অভিবাসীদের দ্বারা জেনোসাইডাল রেপ সংগঠিত হওয়া নিয়ে ভীতি ছড়াচ্ছে। দৃশ্যতেই বোঝা যাচ্ছে যে মাস্ক শক্তিশালী একটা রাষ্ট্র ব্যবস্থা এবং মুক্তবাজার অর্থনীতির যে থ্যাচারিয়ান নীতি, তার সাথে অনলাইন আর ভিডিও গেমসের সাহায্য নিচ্ছেন। এসবের মাধ্যমে তিনি যে ক্যাম্পেইন চালাচ্ছেন তাতে মেইনস্ট্রিম সাধারণ পলিটিশিয়ান যারা,
যেমন জার্মানির ওলাফ শোলজ, ব্রিটেনের কিয়ার স্টারমার বা বাইডেন, হ্যারিস এরা ঠিক বুঝে উঠতে পারতেছে না কিভাবে এর মোকাবেলা করবেন। এবং দুর্ভাগ্যজনক ব্যাপার হলো যে মাস্ক যেসব সমালোচনা করছেন আ রাজনীতিতে সেগুলির পেছনে যথার্থ কারণ আছে। বিভিন্ন ধরনের অর্থনৈতিক এবং সামাজিক সমস্যা যেগুলি দীর্ঘকাল ধরে এসব দেশে জমতেছে, সেগুলিকে ইস্যু করে মাস্ক পুরা রাজনীতিটাকে ডানপন্থী রাজনীতির দিকে নিয়ে যাচ্ছেন। আরেকটা জিনিস আলোচনায় আসছে যে ইলন মাস্ক অনেকগুলি সন্তান নিতে বলেন। তাহলে প্রশ্ন উঠছে যে ডেমোগ্রাফি কি কালচারাল ওয়ার এর নতুন ফ্রন্ট হিসেবে আবির্ভূত হচ্ছে? আসলে মাস্ক কিছু নির্দিষ্ট ইউরোপিয়ান কালচারের অধোগামিতে নিয়ে চিন্তিত। যেমন ইটালিয়ান কালচার, ব্রিটিশ কালচার। মাস্ক গ্রেট রিপ্লেসমেন্ট থিওরি বিশ্বাস করেন। তার মতে লিবারেল রাজনীতির কারণে ইউরোপে কালো মানুষ ঢুকে তাদের ভোট ব্যাংক বাড়াচ্ছে এবং এর মাধ্যমে সাদারা সংখ্যালঘু হয়ে যাচ্ছে। এবছরের জানুয়ারির ১ম থেকে মাস্ক মুসলিম মেজরিটি দেশ থেকে আসা ইমিগ্রান্টদের যৌন অপরাধ নিয়ে হইচই করে জলঘোলা করার চেষ্টা করেছেন। যেমন পাশ্চাত্য ছাড়া অন্য কোনো দেশ থেকে আসা অভিবাসীদের বিরুদ্ধে যেকোনোভাবে অপপ্রচার করে তাদেরকে ভিলেন হিসেবে প্রতিষ্ঠা করতে তার প্রচেষ্টা লক্ষণীয়। ২০২৫ সালের জানুয়ারি 20 তে ক্ষমতা নেওয়ার পরে বুঝা যাবে আসলে ইলন মাস্ক এবং তার আফ্রিকান বন্ধুরা কতদূর কি করতে পারবেন।